So good evening. We are in information technology class CMN, and today we are going to discuss segment C. Now IS ইকোনমিক্স মানে ইনফরমেশন সিস্টেম ইকোনমিক্স। আমরা ইকোনমিক্স দেখেছি, কিন্তু ইনফরমেশন সিস্টেম ইকোনমিক্স কি? এখানে লুক হিয়ার, ইনফরমেশন সিস্টেম ইকোনমিক্স সেটা রেফার করছে, এটা এক ধরনের স্টাডি যেখানে আমার ইকোনমিকের প্রিন্সিপাল, মডেল, ফ্যাক্টর ইনফ্লুয়েন্স করে এবং অ্যালোকেশন করে, ইউটিলাইজ করে, ভ্যালু ক্রিয়েশন করে ইনফরমেশন টেকনোলজির রিসোর্সকে। আমরা ইকোনমিক্স দেখছি অন্য ক্ষেত্রে এই ইনফরমেশন টেকনোলজির মাধ্যমে যখন এই ক্রিয়েশন হয়, ভ্যালু এডিশন হয়, অ্যালোকেশন করা হয়, সেটা হচ্ছে আইএস ইকোনমিক্স। এক্সাম্পল হিসেবে বলা যায় আমার কস্ট বেনিফিট অ্যানালাইসিস করা, কস্ট দেখা, বেনিফিট দেখা, রিটার্ন আমি কি পাচ্ছি ইনভেস্ট করে, সেগুলি দেখা, এবং ব্রডার ইকোনমির ইম্প্যাক্টে এটা ইফেক্ট ফেলে, আইটি অ্যাডপশনে হিউজ ইফেক্ট ফেলে। সো দিস ইজ দ্য আইএস ইকোনমিক্স। এখানে আমরা দেখি যে ইফ ইউ সি হিয়ার, একজন সাপ্লায়ার, তার কাছ থেকে আমরা প্রকিউর করছি এবং এখানে প্রোডাকশন অ্যাসেস হচ্ছে, রিটেইলের কাছ থেকে রিটেইলের কাছে ডিস্ট্রিবিউশন করা হচ্ছে, কনজিউমার কাছে যাচ্ছে। এগুলো কিন্তু এক একটা আবার চ্যানেল আছে। যেমন আমি যখন এই যে সাপ্লায়ার দিচ্ছি, তখন সাপ্লাই কনসেপ্টে এবং নেটওয়ার্ক প্ল্যানিং এ আমি কাজ করছি এবং ডিস্ট্রিবিউশন করছি কাস্টমারের কাছে। দেন আমি লজিস্টিক অডিট হতে পারে, লিন লজিস্টিক হতে পারে, লেআউট প্ল্যানিং, ম্যাটেরিয়াল ফ্লো অপারেশন, দেন ম্যাটেরিয়াল স্ট্যান্ডিং ডিজাইন। এই কাজগুলির মাধ্যমে আমি ইনফরমেশন সিস্টেমের যে ইকোনমিক্যাল ভ্যালু, যে ভ্যালু এডিশনের বিষয়টা, যে রিলেশন রয়েছে ইকোনমিক্স এবং ইনফরমেশন সিস্টেম টেকনোলজিকে, সেটাকে দৃশ্যমান করে এবং এটা ইমপ্লিমেন্ট করে আমি ভালো ব্যবস্থা নিতে পারি অর্গানাইজেশনের ক্ষেত্রে। প্রথমে আসে কস্ট বেনিফিট অ্যানালাইসিস। এটা কি জিনিস? এটা একটা প্রসেস যেখানে আমরা বেনিফিট মেজার করা হয়, আমি যে ইনভেস্ট করলাম বা আমার যেটা খরচ হলো তার সাথে বেনিফিট বেশি হবে কিনা, বিভিন্ন অ্যাসেসমেন্টে দেখা হয়। এটাকে কি করা হয়? আমার ইনভেস্টমেন্টটাকে ইভ্যালুয়েট করা হয়, ইভ্যালুয়েশন করা হয়, আমরা টোটাল কস্ট ওনারশিপকে দেখা হয়, সেখান থেকে পজিটিভ ইম্প্যাক্ট আসলে আমার কস্ট বেনিফিট অ্যানালাইসিস মানে কস্ট, তারপর এটাকে আমরা জানি তো এই কস্ট এবং বেনিফিট কি কি আছে সেটাকে অ্যানালাইসিস করে যদি পজিটিভ বেশি হয়, তখন আমি ডিসিশন নিব যে আমি কি কাজ করব। ভ্যালু ক্রিয়েশন, আমি যে এই যে কাজগুলি করলাম এর ফলে আমার অর্গানাইজেশনে ভ্যালু ক্রিয়েশনটা কি? এটা এমন একটা জিনিস যেটা আউটপুটের সাথে অ্যাড হয়ে যাচ্ছে বিভিন্ন লেভেলে, যার ফলে অর্গানাইজেশন বেনিফিট পায় কোনো না কোনো পর্যায়ে। তবে বিজনেসে কিন্তু এই ভ্যালু ক্রিয়েশন এটা খুবই জরুরি, সেটা প্রোডাক্ট হোক বা সার্ভিস হোক। এবং এর ফলে কি হবে? স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্টটা বাড়বে, দেন ভ্যালু ম্যানেজমেন্ট করতে সহজ হবে। এই ভ্যালু ক্রিয়েশন কি? ইফ ইউ সি হিয়ার, সো ভ্যালু অফ ওনার্স, এই প্রতিষ্ঠানের মালিক যে তার ভ্যালু ক্রিয়েট বৃদ্ধি করা, এটা কিভাবে হবে? বিজনেস যদি ভালো সাকসেস হয়, এবং এটা ওতপ্রোতভাবে একটার সাথে একটা জড়িত। ভ্যালু অফ এমপ্লয়িজ, আপনার অর্গানাইজেশনে আপনার এমপ্লয়ীদেরকে যদি ভ্যালু দেন বা তাদের যদি ভ্যালু বাড়ে, অর্গানাইজেশনও কিন্তু সাকসেস হবে। মনে করেন আপনি একজন কোয়ালিফাইড প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, আপনি যেখানে কাজ করবেন আপনি বুঝে শুনে কমপ্লায়েন্স মেলে কাজ করবেন, এর ফলে অর্গানাইজেশন ভ্যালু বাড়বে। আবার নর্মাল মাস্টার্স করা একজন, উনি ওনার মতো কাজ করবে, তখন উনি যখন কাজ করবে তার মাথায় তখন কিন্তু এই প্রফেশনাল বিষয়গুলো হয়তো নাও থাকতে পারে। তাহলে কি হবে? যে এমপ্লয়িও এখানে একটা ভ্যালু ক্রিয়েট করতে সহায়ক ভূমিকা পালন করছে। কাস্টমারের ভ্যালু বৃদ্ধি করা, যে আপনি যদি কাস্টমারকে রয়্যাল রাখেন, কাস্টমারকে আপনার প্রোডাক্ট ব্যবহার করে কাস্টমার যদি স্যাটিসফাইড থাকে, গর্ব করে বলতে পারে, বলে, তখন কিন্তু আলটিমেট কাস্টমারের ভ্যালু বাড়ে, এর ফলে ভ্যালু ক্রিয়েট হয়। দেন আইটি গভর্নেন্স, পোর্টফোলিও ম্যানেজ করা, আইটি গভর্নেন্স কে দেখা, যে বিভিন্ন প্রজেক্টের কাজগুলি করা, রিসোর্স অ্যালোকেট করে দেওয়া, রিস্ক ম্যানেজমেন্ট করা বা রিস্ককে মিটিগেট করার ব্যবস্থা করা, এগুলো এই গভর্নেন্স এর কাজ। যেখানে আমরা যদি একটু তাকাই, বিভিন্ন রকম পোর্টফোলিও ম্যানেজমেন্ট রয়েছে, প্রজেক্ট ম্যানেজমেন্ট, দেন উই হ্যাভ সিন দ্য রিসোর্স ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। এখানে চারটা ম্যানেজমেন্টের চারটা লাইন। তো প্রজেক্ট ম্যানেজমেন্টটা পোর্টফোলিও প্ল্যানিং করে এবং পোর্টফোলিও ম্যানেজার বা ম্যানেজমেন্টটা কি করে? ইভ্যালুয়েশন করে এবং মনিটর করে, এর থেকে বেনিফিট বা ভ্যালু বৃদ্ধি পায়। এগেইন প্রজেক্ট ম্যানেজমেন্টে প্ল্যানিং সাইকেল যেটা কাজ, এরপরে ইনিশিয়েট করে, প্ল্যান করে, এক্সিকিউট করে, ক্লোজ করে প্রজেক্ট, এর ফলেও কিন্তু বেনিফিট পায়। দেন মেজার রিসোর্স ম্যানেজ, যে আপনার কি কি রিসোর্স আছে সেটা সঠিক ম্যানেজ করা। ক্যাপাসিটি প্ল্যানিং করা, আমার কি ক্যাপাসিটি আছে, কি পরিমাণ করতে পারবো, এবং শিডিউলিং করা, অ্যাসাইনমেন্ট করা, ইউটিলাইজেশন করে ভ্যালু বৃদ্ধি করা। দেন হলো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের ক্ষেত্রে কস্ট বেনিফিট অ্যানালাইসিস করে, বাজেটের সাথে, বাজেট বা এস্টিমেটের সাথে আমরা গুছিয়ে রেখে, এরপরে এক্সপেন্সকে সঠিক মাত্রায় একটা লেভেলে রেখে বেনিফিট, কস্ট বেনিফিট অ্যানালাইসিস করা
সম্ভব। টেকনোলজির অ্যাডাপশন, টেকনোলজি পরিবর্তন হচ্ছে এবং এটাকে আপনাকে আমাকে কিন্তু সোসাইটিতে থাকতে হলে অ্যাডাপশন করতে হবে। তো সেটা করা হচ্ছে টেকনোলজিক্যাল লাইফ সাইকেলের সাথে ঢুকে আপনার আমার যে আমরা এটাকে আন্ডারস্ট্যান্ড করব, বুঝবো কোন লেভেলে কি হবে, তারপর কাজ করবে। এবং ইনোভেশন ইকোনমিক্স রয়েছে, যেটা আমি অনেক কিছু হয়তো দেখে দেখে ইনোভেশন করতে পারবো, রিসার্চ করে অথবা ডেভেলপ করতে পারবো কোনো টেকনোলজিক্যাল ইনফরমেশন। তো এইভাবে আমরা কাজ করতে পারি। সাপ্লাই সাইডে আমরা মার্কেটিং স্ট্র্যাটেজি, ইনোভেশন, এক্সটার্নাল ফ্যাক্টর এগুলি রয়েছে এবং আমরা দেখবে পারসিভস ইনোভেশন কাটার, এখানে আমরা সোশ্যাল সিস্টেম, অ্যাডাপটিভ সিস্টেম এইগুলি ব্যবহার করা। দেন হলো কমিউনিকেশন চ্যানেল আমরা ব্যবহার করব আমাদের নলেজটাকে পারসু করব ডিসিশন গ্রহণ করার জন্য, ইমপ্লিমেন্ট করা, কনফার্মেশনের জন্য। নেটওয়ার্ক ইফেক্ট এন্ড ইকোনমিক্স স্কেল, এই যে আমরা কাজ করতেছি এখানে কিন্তু নেটওয়ার্ক ইফেক্ট আছে। নেটওয়ার্ক যত ভালো হবে তার রেজাল্ট তত। সো নেটওয়ার্ক ইকোনমিক্স অর স্কেল এটাকে নেটওয়ার্ক ইফেক্ট বলে। এটা রেফার করে ফিনোমেনা ওয়্যার দ্য ভ্যালু অফ প্রোডাক্ট অর সার্ভিস ইনক্রিজ উইথ দ্য নাম্বার অফ ইউজার অফ দ্যাট প্রোডাক্ট অর সার্ভিস। এখানে আপনার আমার সার্ভিস অথবা প্রোডাক্টের ভ্যালু বৃদ্ধি করে যে এই ডাইমেনশনে যারা ইউজার কারা তাদের প্রোডাক্ট এবং সার্ভিস ব্যবহার করার ক্যাপাসিটি অনুযায়ী। এটা হচ্ছে পিপল এখানে জড়িত বেশি প্রোডাক্টের সাথে এবং এখানে ভ্যালু ক্রিয়েট করা হয় ইন্ডিভিজুয়ালের টোটাল সামারি। নেটওয়ার্ক ইফেক্ট হতে পারে ইকোনমিক অফ স্কেলে আমরা দেখি লিভারিং দ্য ইকোনমি স্কেল এন্ড স্কোপ ইন দ্য, এটা কিন্তু আলাদা হয়তো বড় চ্যাপ্টার হচ্ছে। আমরা কি করি একটা আইটি ইনফ্রাস্ট্রাকচার প্ল্যাটফর্ম এই সার্ভিসে আমরা ইফিসিয়েন্সি ইনক্রিজের কাজ করি। তাহলে নেটওয়ার্ক ইফেক্টটা কি? নেটওয়ার্ক ইফেক্ট হচ্ছে এটা হলো এমন ডিসক্রাইব করে কিভাবে সার্ভিস মোর ভ্যালুয়েবল হয়। নেটওয়ার্ক ইফেক্টের ক্ষেত্রে আমরা দেখি যে বিভিন্ন রকম হাইয়ার অর্গানিক নতুন নতুন পার্টিসিপেন্ট আপনার এখানে প্ল্যাটফর্মে আসবে অথবা আপনার ক্লায়েন্ট আসবে, এনহ্যান্স করবে টেকনিক্যাল ক্যাপাবিলিটি, দেন হাইয়ার অর্গানিক সার্চ হবে এবং আপনার মতো করে আপনি একটা গণ্ডিতে অথবা আপনার ডোমেইনে গুছিয়ে নিতে পারবেন। ইমপ্রুভ হবে ভ্যালু পজিশন, ইউজার এঙ্গেজমেন্ট বাড়বে। আউটসোর্সিং এন্ড অফশোরিং, দুইটা। আউটসোর্সিং হচ্ছে ডেলিগেটিং ফাংশন টাস্ক থার্ড পার্টি ভেন্ডর, যেমন বলেন আমরা আউটসোর্সিং করবো, অনেক অফিসে রয়েছে ক্লিনার, দারোয়ান, এদেরকে আউটসোর্সিং করা হয়। আউটসোর্সিং করলে সুবিধা আছে, সুবিধা হলো আপনি খরচ কম পড়ে, অনেক সময় খরচ বেশি পড়লেও অন্য লাইবিলিটি থেকে বেঁচে। যেমন আপনি যদি একটা পার্মানেন্ট স্টাফ রাখেন, পিওন রাখলেন দুইজন, তার স্যালারি আছে, ঈদ বোনাস আছে, প্রতি বছর ইনক্রিমেন্ট দিতে হবে এবং যেহেতু মানুষ তাকে আপনি হয়তো পুরো কন্ট্রোল করতে পারবেন, সে হয়তো অনেক ঝামেলা হতে পারে। কিন্তু যদি সেম জিনিস করেন, আউটসোর্সিং করেন, আপনার কিন্তু পিএফ, গ্রাচুইটি, এডি কোনো হিসাব করা লাগছে না, অন্যান্য বিষয়গুলো হিসাব করা লাগবে না। আপনার জায়গায় আরেকজন এটা ব্যবহার করবে, আপনি উল্টা কিছু টাকা দিয়ে ওইখানে আপনি আপনার প্রপোর্শন প্লট নেবেন। তো এইভাবে দেখা যায় যে আমরা যে আউটসোর্সিং করলে আমাদের অনেক ধরনের সুবিধা আছে, আবার অসুবিধাও আছে। তো এর ফলে কি হয়? কস্ট সেভিং হয়, দেন রিস্ক ম্যানেজমেন্ট করতে সুবিধা হয়। কস্ট সেভিং কিভাবে হয়? যেখানে খরচটা আসলে ওভারঅল, কারণ আপনি দেখতেছেন শুধু স্যালারি দেওয়াটাই পেরোলে দেওয়া সেটা না, এর বাইরেও তাকে যা দেওয়া হবে সেটাও কিন্তু খরচ। যেমন তার জন্য যদি গ্রাচুইটি থাকে, পিএফ থাকে, অন্যান্য বোনাস থাকে, যদি ঈদ উৎসব বোনাস যদি থাকে, বৈশাখী ভাতা, সবগুলো কিন্তু আসলে খরচ। এবং রিস্ক ম্যানেজমেন্ট কিভাবে হবে? রিস্ক হবে এইরকমের যে যদি আপনি আউটসোর্সিং করেন থার্ড পার্টির কাছ থেকে, একটা লোক যদি অসুস্থ হয় তখন ওনার জন্য কিন্তু আলাদা আরেকজনকে রিপ্লেস করে দেয়। আর আপনি যদি একজনকে ফিক্সড চাকরি দিলেন, ও কিন্তু ছুটিতে থাকবে, তখন আপনি আরেকজনকে আবার নিতে হবে। এই জন্য এটাও একটা রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে। তো এইভাবে অফশোরিং হচ্ছে, এটা হচ্ছে গেটিং ওয়ার্ক ডান ইন এ ডিফারেন্ট কান্ট্রি। আপনি এই দেশে থেকে আরেক, যেমন ওই যে অফশোর ফাইন্যান্সিং বলে, আরেক দেশের ফাইন্যান্স, আপনি এখানে থেকে আরেক দেশের যদি কাজ করতে পারেন সেটা হলো অফশোরিং। আবার আপনি একই জায়গা থেকে একটা অর্গানাইজেশনে থেকে এক্সটার্নাল আরেকজনের দিয়ে কাজ করালেন, সেটা আউটসোর্সিং। বেনিফিট আছে, রিস্ক আছে। দেন ডিজিটাল বিজনেস মডেল এন্ড রেভিনিউ জেনারেশন। আমাদের কিন্তু এখন ডিজিটাল মডেলে সব হচ্ছে এবং আস্তে আস্তে এমন অবস্থা হবে যে আপনি অ্যাকাউন্ট থেকে টাকা বেশি উঠাতে পারবেন, জমাও দিতে পারবেন, ডিজিটালি যেতে হবে। ইন্ডিয়া অলরেডি চালু হয়ে গেছে, আপনি 10 থেকে 15,000 টাকার বেশি অ্যাকাউন্ট থেকে তুলতে পারবেন না, রেস্ট্রিকশন চলে আসছে। ক্যাশলেস সোসাইটি সেম কিন্তু আমাদেরও হতে যাচ্ছে। এর মানে কি? যে আপনি যাই ট্রানজাকশন করবেন ট্রাক থাকবে, ট্রাক থাকবে মানে আপনি ডিজিটালি ট্রান্সফার করতে হবে, ব্যাংকের মাধ্যমে করতে হবে অথবা মোবাইল ফাইন্যান্সিং এ করতে হবে, ক্যাশ পারবেন। তো এই জিনিসগুলো কি হচ্ছে যে ডিজিটালাইজ হলে এই সুবিধাগুলি আছে, ওর অসুবিধাও আছে। তো এইখানে এই ডিজিটালের ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম যে সুবিধাগুলি সেগুলি আস্তে আস্তে আমাদের ভিতরে আসবে এবং ডেভেলপ হবে, ইমপ্লিমেন্ট হবে এবং ডিজিটাল প্ল্যাটফর্মে, ইকোসিস্টেমে, একটা মার্কেট প্লেসে যেখানে ট্রানজাকশন হবে, হ্যাঁ, তারপরে সেইগুলোকে এক্সচেঞ্জ হবে, সেইগুলি একটা প্ল্যাটফর্মে হতে পারে, যেটা প্ল্যাটফর্ম
প্ল্যাটফর্মটা ইকোনমিক প্ল্যাটফর্ম। তো অনলাইন রেভিনিউ বিভিন্ন ভাবে হতে পারে, আমরা অনেকগুলি আইটেম দেখি বিভিন্ন ভাবে, সাবস্ক্রিপশন, কমিশন ইত্যাদি ইত্যাদি। ডিজিটাল বিজনেসের অনেক মডেল আছে, যেমন হলো ওপেন সোর্স মডেল, ফ্রি মডেল, তারপরে হলো সাবস্ক্রিপশন বেস মডেল, অন ডিমান্ড মডেল, ই কমার্স মডেল, পিয়ার টু সাইড মার্কেট প্লেস মডেল, অ্যাড সাপোর্ট মডেল। এগুলো আলাদা আলাদা স্ট্যাটাস। দেন রেগুলেটরি অ্যান্ড পলিসি কনসিডারেশন। রেগুলেটরি এবং পলিসি কনসিডার, রেগুলেটরি কমপ্লায়েন্স কে আপনাকে কনসিডার করতেই হবে, উপায় নাই। রেগুলেটরি পলিসি সেটা যে কন্ট্রোলের জন্য, রেস্ট্রিকশনের জন্য যেসব অ্যাক্টিভিটি করা উচিত সেটা করা, এবং গভর্নমেন্ট ইন্টারভেনশন যদি দেয় তাহলে, যেমন এই যে ইদরা একটা কোম্পানিকে ইন্টারভেনশন দিয়েছে, এটা কিন্তু আসলে একটা গভর্নমেন্ট কারণ ইদরা একটা গভর্নমেন্ট এরিয়া, কারণ ইদরা রেগুলেটর, তার মানে এখানে কিন্তু গভর্নমেন্ট ইন্টারভেন করছে। দ্য রোল অফ রেগুলেটরি পলিসি এন্ড প্রোটেক্টিং কনজিউমার, যে রেগুলেটরি পলিসি আপনি যদি পরিপালন করেন তাহলে ওর যে কি রোল বা ইফেক্ট আছে আপনি কনজিউমারকে, আপনার কাস্টমারকে প্রোটেক্ট করার জন্য। বেনিফিট হচ্ছে রেগুলেটরি পলিসি যদি ইমপ্লিমেন্ট করা হয় তাহলে রেগুলেটরি কি করে, রেগুলেটরি ক্যাপচার করে, কি করে, স্ট্রং রেগুলেটরি ওভারসাইটের মাধ্যমে। অথবা বেনিফিট হচ্ছে দেন হলো ব্যালেন্সিং করে কনজিউমার পোটেনশিয়ালের সাথে, দেন হলো রেগুলেটরি কমপ্লেক্সিটি এড়িয়ে চলে, হ্যাঁ, স্ট্রং রেগুলেটরি ওভারসাইট থাকে, কোলাবোরেশন করে বিভিন্ন গভর্নমেন্ট এবং বিজনেসের মাঝে, সিগনিফিকেন্ট অফ রেগুলেশন এখানে পরিপালন হয়। ইকোনমিক এই ইফেক্ট গুলো কি আসলে আমাদের হলো পজিটিভ ইফেক্ট আছে, কিছু নেগেটিভ আছে। পজিটিভ হচ্ছে এটা রিকগনাইজ করে পজিটিভলি, আর একটা হচ্ছে রিকগনাইজ করে নেগেটিভলি। কিভাবে করে, ওই গ্রাফটা যখন নেগেটিভ হয় তখন এখানে তার কি হয়, আমরা দেখি যে when graph negative, external use MC and MB curve, then add any split cost benefit, then marginal social cost plus external cost, marginal social benefit এর সাথে external benefit যোগ হয়ে ভ্যালু এডিশন করে। then investment decision making, আপনি যে ইনভেস্ট করবেন তার ডিসিশন মেকিং করা। কিভাবে, an investment decision is a well planned action, আপনি এমন ভাবে কাজ করবেন যে প্ল্যান করে। এর এই ইনভেস্টমেন্ট গুলো কি আছে, অনেক সময় আছে ওয়ার্কিং ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, সেটা শর্ট রানের, আর একটা হচ্ছে ক্যাপিটাল বাজেটিং, এটা লং রানের, এবং রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন। এই যে রিস্ক অ্যাডজাস্টেড মানে আপনি যে কোনো রিস্ক এখানে অ্যাডজাস্ট করা, অথবা এমন আছে যেগুলি হলো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ করবেন, সেই বিষয়গুলিকে এখানে আসলে নিয়ে আসে। এই যে ডিসিশন মেকিং, এই ডিসিশন মেকিং যে প্রসেসের ভিতরে আমরা কিভাবে কাজ করব, প্রথমেই ইভ্যালুয়েট করব আমার অ্যাপ্লিকেবল অপশন গুলো, এখান থেকে আমি অপশন আইডেন্টিফাই করব, দেন ডিসাইড করব ইনভেস্টমেন্টের অপশন, আমি কোথায় ইনভেস্ট করব, ওখান থেকে আমি একটা অপশনকে সিলেক্ট করবো। যেমন আপনি এখন ক্যাপিটাল মার্কেট ইনভেস্ট করতে পারেন, ব্যাংকে এফডিআর দিয়ে রাখতে পারেন, ট্রেজারি বন্ডে করতে পারেন, ট্রেজারি বিলে করতে পারেন, এটা চয়েস কিন্তু আপনার কাছে, কোনটা করবেন এখান থেকে আসলে চয়েস করা। আইডেন্টিফাই ইনভেস্টমেন্ট অল্টারনেটিভ অফ সিলেক্টেড অপশন, এই যে সিলেক্ট করলেন, আবার কিছু অল্টারনেটিভ আপনাকে আইডেন্টিফাই করে রাখতে হবে, যদি কোনো কারণে সমস্যা তাহলে আপনি শিফট করতে পারেন। দেন আপনি অ্যানালাইজ করবেন ইনভেস্টমেন্ট অল্টারনেটিভ গুলাকে, এখানে নলেজ আপনাকে ইনক্রিজ হবে, ভেরিয়েবল ইনপুট দিয়ে ইভ্যালুয়েট করবেন অল্টারনেটিভ সিলেক্ট করা ইনভেস্টমেন্টে, এরপরে আপনি অল্টারনেটিভ সিলেক্ট করবেন। সো এই প্রসেস ইনভেস্টমেন্ট ডিসিশন মেকিং। তাহলে দেন উই ক্যান সে দ্যাট ইনফরমেশন সিস্টেম ইকোনমিক প্রোভাইড ফ্রেমওয়ার্ক ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য ইকোনমিক ড্রাইভার্স, ইমপ্লিমেন্টেশন এন্ড ট্রেড অফ অ্যাসোসিয়েটেড উইথ ইনফরমেশন টেকনোলজি ইনভেস্টমেন্ট এন্ড ডিসিশন। এর ফলে কি হয়, আমরা অপটিমাইজ করতে পারি আমার রিসোর্স অ্যালোকেশনকে, এনহ্যান্স করতে পারি, ক্রিয়েট করতে পারি ভ্যালু, এবং ডিজিটাল ইকোনমি ক্রিয়েট করতে সহায়ক ভূমিকা পালন করছে। ইনফরমেশন সিস্টেম এইচআর প্ল্যান, এটা কি জিনিস, হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেম, এটা আসলে সফটওয়্যার ব্যবহার করে আমি যেন এইচআর ম্যানেজ করি। হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেম স্ট্রিমলাইন করতেছে এইচআর অপারেশন এবং ওয়ার্ক ফ্লো ম্যানেজ করতেছে। কিভাবে করতেছে, এটা সেন্ট্রালাইজ ডাটা ম্যানেজ করা হয় এবং এমপ্লয়ি লাইফস্টাইল ম্যানেজ করা, এনহ্যান্স করা হয় ওয়ার্ক ফ্লো অ্যানালাইজ, কার কি কাজ, তারপরে সেলফ সার্ভিস পোর্টাল এখানে ব্যবহার করা, কমপ্লায়েন্স এন্ড সিকিউরিটি এর মাধ্যমে ব্যবহার করা হয়। এই যে মনে করেন আমাদের আইসিসি গাইডলাইন্সে যে কমপ্লায়েন্স এর বিষয়গুলি আছে, সেগুলি যদি সঠিকভাবে কোনো ব্যাংক করে তাহলে অবশ্যই তার ব্যত্যয় হবে না, তার সমস্যা থেকে সে অনেকটা মুক্তি পাবে। তাই এখানে বলা যায় হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে এই জিনিসগুলি, বিজনেস ট্রানজাকশনের অংশ, ভ্যালিড ট্রানজাকশন ডাটা, এটার মানে কি ট্রানজাকশন প্রসেসিং সিস্টেমের সাথে লিঙ্ক হচ্ছে হিউম্যান রিসোর্স এমআইএস। কেন হচ্ছে, এই যে হিউম্যান রিসোর্স তো মানুষ, ওখানে একজন এমপ্লয়ি কাজ করতেছে, কি পরিমাণ কাজ করছে, কয়টা অফিসে ঢুকছে, কয়টা বের হয়েছে, কতদিন অ্যাটেন্ডেন্স ছিল, ওভারটাইম হয়েছে কিনা, এটা এইচআর হিসাব করে। তবে এই ডাটা কোথেকে আসে, ট্রানজাকশন প্রসেস সিস্টেম থেকে, তার মানে এটার সাথে ইন্টার রিলেটেড। সো উই ক্যান সে দ্যাট ইনফরমেশন সিস্টেম এন্ড হিউম্যান রিসোর্স প্ল্যানিং ইনভলভ স্ট্র্যাটেজিক ওয়ার্কফোর্স প্ল্যানিং।
এটার ওভারভিউ কি স্কিল অ্যাসেসমেন্ট এন্ড গ্যাপ অ্যানালাইসিস করা, রাইট ম্যানকে রাইট জায়গায় দেখানো হয় এবং ফ্রুট স্কিল রিকোয়ারমেন্ট যেটা দরকার সেটাকে আইডেন্টিফাই করার পর এই আইডেন্টিফাই করে বিভিন্ন লেভেলে, টিমে হতে পারে, ইন্ডিভিজুয়াল হতে পারে, পার্সনের জন্য হতে পারে, আপনার গ্রুপের জন্য হতে পারে, পিয়ার রিভিউর জন্য হতে পারে। রিক্রুটমেন্ট এন্ড ট্যালেন্ট অ্যাকুইজিশন, এবার আছে আপনি কর্মীকে রিক্রুট করবেন অথবা ট্যালেন্টকে অ্যাকুইজিশন করবেন, মানে সমজাত হইয়া আপনি ডাইরেক্ট এন্ট্রি দিয়ে তাদেরকে নিয়ে আসবেন। তো এখানে রিক্রুটমেন্টটা শর্ট রানের জন্য আর ট্যালেন্ট অ্যাকুইজিশন লং রানের জন্য, তারে দীর্ঘকাল যেন তাকে রাখতে পারেন। রেগুলার রিক্রুটমেন্টটা হয় কিন্তু ট্যালেন্ট ফোকাস করে স্ট্রেটেজিক বা হার্ড পজিশনকে, যেটা ভালো লোক হবে এমন লোকের জন্য। আর রিক্রুটমেন্টটা এই মুহূর্তে করে ফেলা যায় বিভিন্ন স্টেজে, কিন্তু ট্যালেন্ট অ্যাকুইজিশন এত সহজ না, সেটাকে প্ল্যানিং করে আগাতে হয়। এর জন্য কি করতে হয়? এর জন্য জব গুলাকে অ্যানালাইসিস করতে হয়, কারকে জব, রিক্রুটমেন্ট স্ট্র্যাটেজি ঠিক করতে হয়, দেন ডাইভার্সিটি ইনক্লুশন করা হয়। এর জন্য ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট, ট্রেনিং ডেভেলপমেন্ট ছাড়া আপনি কিন্তু কোনো আইটি ইনফ্রাস্ট্রাকচার মানে ইমপ্লিমেন্ট করতে পারবেন না। তাহলে কি করতে হবে? আপনাকে সিস্টেম ডেভেলপ করতে হবে। একটা এইচআর আমরা দেখতেছি এইচআর প্ল্যানিং এ বা এইচআর এর যে ডিপার্টমেন্টের কাজ, সে পেরোল দেখে, ট্রেনিং বিষয় দেখে, বেনিফিট অ্যাডমিনিস্ট্রেশন করে, সাকসেশন প্ল্যানিং করে, যে এ চলে গেলে এর জায়গায় কাকে বসানো হবে, পারফরমেন্স ম্যানেজ করে, এমপ্লয়ি সেলফ সার্ভিস করে, টাইম অ্যাটেন্ডেন্স দেখে, রিপোর্ট অ্যানালাইসিস। সো স্কিল ডেভেলপ করে এবং কন্টিনিউ এডুকেশন এদেরকে দিয়ে, ক্রস ট্রেনিং দিয়ে এদেরকে উপযুক্ত করে তোলা হয় অর্গানাইজেশনের জন্য থ্রু দা ইনফরমেশন সিস্টেম। দেন সাকসেশন প্ল্যানিং করা। আপনার যদি সাকসেশন প্ল্যানিং না থাকে তাহলে অর্গানাইজেশন একসময় মুখ থুবড়ে পড়বে। প্ল্যানিং কিভাবে করে? ট্যালেন্টকে ডেভেলপ করা। যেমন সিঙ্গাপুরে যে কাজগুলি করা হয়, যে প্রধানমন্ত্রী এখন যে আছে তারপরে কে হবে সেটা একটা মানুষের ছোটবেলা থেকেই তাকে ওইভাবে তাকে ট্রেনিং দেওয়া হয়, কিন্তু সে জানে না। তাকে ওইভাবে শিক্ষা দেওয়া হয়, লেখাপড়া করা হয়, আর্মি এরিয়া করা হয়, সব গুছিয়ে এমন একটা পর্যায়ে নিয়ে আসা হয় তাকে ওই অবস্থানে করা। ঠিক একটা অর্গানাইজেশনও পারে যে ভবিষ্যতে এই অর্গানাইজেশন এমডি কে হবে, ডিএমডি কারা হবে, অথবা কোন কি রোল কে প্লে করবে, এটা কিন্তু নিজ থেকে একটা মানুষকে গড়ে তোলা সম্ভব। এবং এইটাই হচ্ছে আসলে আপনি সাকসেসর প্ল্যানিং করা, এবং এই সাকসেসরটা প্ল্যানিং করা সুন্দরভাবে ওইটার মতো করে উপযুক্ত করে গড়ে তোলা। না হলে এখন মার্কেটে যেভাবে দেখেন ব্যাংকগুলি, ইন্স্যুরেন্স গুলি, এরা এমডি খুঁজে পাচ্ছেন, হ্যাঁ, স্কিল লোক নাই, তারপরে এইরকম ভালো ভালো পজিশনে, কি পজিশনে লোক নাই, কিন্তু আমাদের শিক্ষিতের অভাব নাই, কিন্তু লোক নাই, কাজ করার লোক নাই। আপনি গিয়ে দেখেন এই যে আমরা 2-3টা অ্যাড দিয়েছি, 2-3টা পজিশনে লোক নিব, 5,000 অ্যাপ্লিকেশন করেছে। এখান থেকে বাঁচতে হবে, আমরা 3 জন বা 4 জন লোক নিব, 5,000 অ্যাপ্লিকেশন করেছে। চিন্তা করেন যে অবস্থা যেত। এই মানে কি যে আমাদের সাকসেসফুল প্ল্যানিং নাই, ইচ্ছা মতো আমরা সব এডুকেটেড হয়ে, এই এডুকেটেড ঠিক আছে কিন্তু টেকনিক্যাল এডুকেটেড হওয়া দরকার, তাহলেই কিন্তু আমরা যে কোনো কাজে ইমপ্লিমেন্ট হতে পারবো। আপনাকে কিন্তু প্রফেশনাল এক সাইডে আসতেই হবে। তো আপনাদেরকে ধন্যবাদ যে মনে থাকতে থাকতে যে কোনো ভাবে উদ্বুদ্ধ হয়ে আপনারা এসেছেন। তো এখানে ট্যালেন্ট গুলোকে ডেভেলপ করা, এটা কিভাবে করা হয়? ট্রেনিং এর মাধ্যমে, তারপরে হলো কেরিয়ার প্ল্যানিং এর মাধ্যমে, জব রোটেশনের মাধ্যমে, লিডারশিপ ডেভেলপের মাধ্যমে, এবং আইডেন্টিফিকেশন করা হয় লিডারশিপ ট্যালেন্ট কাকে কোথায় দেওয়া হবে ফিউচারে, লিডারশিপ গুলাকে ওই অনুযায়ী ডেভেলপ করা এবং সাকসেশন ডিসিশন তখন নেওয়া হয়, এবং এইটা প্ল্যানে থাকে। রোল আইডেন্টিফাই করে কার কি রোল, দেন ট্যালেন্ট পাইপলাইন তৈরি করা যে কার পরে কি হবে, তারপরে নলেজ গুলাকে ট্রান্সফার করা হয় বিভিন্ন মডেলে, যেন স্কিল ডেভেলপ করা যায় অর্গানাইজেশনের সবার মাঝে। পারফরমেন্স ম্যানেজ করা, কর্পোরেট কালচার অনুযায়ী এইচআর প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করে এইচআর গোলকে অবশ্যই অর্গানাইজেশনের গোলের সাথে অ্যালাইন হবে, যেখানে আইটি নলেজ থাকবে, এইচআর নলেজ থাকবে, যেখানে হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেম কাজ করবে। এইচআর এর মাধ্যমে এই যে ইনভেস্ট করলো তার রিটার্ন অন ইনভেস্টমেন্ট কি হবে সেগুলি দেখা, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট সিস্টেম, বিজনেস প্ল্যান, গোল, স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এগুলি এইচআর গোলের সাথে অ্যালাইন হয়ে যেন কাজ করছে কিনা সেটি দেখা। গোল সেটিং করা, যে আপনি যে রিক্রুটমেন্ট করতেছেন আর কি গোল হবে। দেন ফিডব্যাক এবং এদেরকে কোচিং করান এবং রিকগনাইজ করা, রিওয়ার্ড দেওয়া। তাহলে কাজ করাইলে হবে না, তাদেরকে রিকগনিশন দিতে হবে, রিওয়ার্ড দিতে হবে, এবং এমপ্লয়ীদেরকে ধরে রাখার ব্যবস্থা করতে। ওয়ার্ক ফোর্সের ফ্লেক্সিবিলিটি দিতে হবে, যে আপনি কাজ করবেন তার ফ্লেক্সিবিলিটি, আপনি যেন আপনার কাজটা রাইট সাইজের হয়, রাইট শেপে হয়, এবং এটা খরচ যেন রাইট বা স্বাভাবিক থাকে, এবং অ্যালাইনমেন্ট যেন সঠিক হয়। কন্টিনজেন্ট ওয়ার্ক ফোর্স রাখ, একটা গ্রুপ যদি অসুস্থ হয়ে যায়, সমস্যা পড়ে, আমি যেন আর এক গ্রুপে দিয়ে কাজ করাতে পারি, এবং অ্যালাইন টিম থাকে। এগুলি হচ্ছে অংশ। এমপ্লয়ির এঙ্গেজমেন্ট এবং রিটেনশন, এমপ্লয়ীদেরকে এঙ্গেজ করা এবং তাদেরকে রিটেন করা অর্গানাইজেশন, ক্যারিয়ার ডেভেলপ করার মাধ্যমে, ওয়ার্ক লাইফ ব্যালেন্স করার মাধ্যমে। দেন রিটেনশন স্ট্র্যাটেজি সঠিকভাবে ধরার ফলে আমরা কি পাই?
আমরা আমাদের অ্যাসেস করব কারেন্ট স্ট্যাটাস, দেন সেট করব ক্লিয়ার অবজেক্টিভ, দেন ইনভলভ করব লিডারশিপকে, ডেভেলপ করব একটা ভালো স্ট্র্যাটেজি, দেন অ্যালোকেট করব আমার রিসোর্স গুলাকে, কারণ আমার রিসোর্স কম, দেন ক্রিয়েট করব, ইমপ্লিমেন্টেশন করব একটা টাইমলাইনের ভিতরে, কমিউনিকেশন প্ল্যান করে আমি কি করব, ট্রেনিং এবং ডেভেলপমেন্টের ব্যবস্থা করে রিকগনিশন দিব, রিওয়ার্ড দিব, দেন ফিডব্যাক নিব একটা মেকানিজমের মাধ্যমে, দেন কন্টিনিউ মনিটর করব, মেজার করব, সাকসেস যখন হবে সবাইকে নিয়ে সেলিব্রেট করব। এই সাকসেস শুধু একজনের না, সাকসেস হবে অর্গানাইজেশনের, তার মানে সবার সাকসেস। আমরা দেখি সাকসেস হলে সেটা প্রতিষ্ঠানের প্রধান, এমডি বা চেয়ারম্যান, তারা এটা দাবি করে এটা তার সাকসেস, কিন্তু এটা আসলে একটা টিম ওয়ার্ক। তো এইভাবে চেঞ্জ ম্যানেজমেন্টকে অ্যাডপ্ট করে নেওয়া, আমি আমার ডিসকভার করব অ্যাসেসমেন্ট করে এবং স্ট্র্যাটেজি ঠিক করে ভ্যালু এক্সপানশন করব, যেন আমি কি করি, আমি বিল্ড করব আমার অ্যাওয়ারনেস, ডেজার, নলেজ, অ্যাবিলিটি এবং প্রয়োজনে রিএনফোর্স করব চেঞ্জ রেডিনেসকে এস্টাবলিশ করব অর্গানাইজেশনের ভিতরে আইটি নলেজ জানার মাধ্যমে। চেঞ্জ ম্যানেজমেন্টকে ইমপ্লিমেন্ট করব একটা প্রসেসের মাধ্যমে, যেই প্রসেসের ফলে আমার সাকসেস আসবে, অ্যাডপ্ট হবে নতুন টেকনোলজি উইদিন দ্য অর্গানাইজেশন। আমি কোলাবোরেশন করব, টিম বিল্ডিং করব আমার টিমের সাথে এবং অন্য টিমের সাথে ক্রস ফাংশনাল কোলাবোরেশন করব। এতে কি হবে, আমার ভালো ভালো দিকগুলি অন্যদের আমরা ব্যবহার করতে পারবো, টিম বিল্ডিং অ্যাক্টিভিটি সহজ হবে এবং টিম আকারে কাজ করলে অর্গানাইজেশন তার মিশন ভিশন গোল অ্যাচিভ করা সহজ হয়। দেন মনিটর করব, ইভ্যালুয়েট করব, কিভাবে, কেপিআই এর মাধ্যমে, এবং কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের ব্যবস্থা করব। এইচআর প্ল্যানিং থাকবে, রিক্রুটমেন্ট থাকবে, ইনবাউন্ড করব, ট্রেনিং করব, পারফরমেন্স, কমিউনিকেশন, এমপ্লয়ি রিটেনশন, এমপ্লয়ি এঙ্গেজমেন্ট, ট্যালেন্ট কে ম্যানেজ করা, এইচআর ইনফরমেশন সিস্টেমকে ইমপ্লিমেন্ট করা, লিগ্যাল কমপ্লায়েন্স কে বাঁচিয়ে রাখা, কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন করে আমরা এইচআর প্ল্যানিং কে উদ্বুদ্ধ করে ভ্যালু এডিশন করব, ভ্যালু ড্রাইভের কাজ করব অর্গানাইজেশনে টেকনোলজিক্যাল লেভেল এসকেপে। সেখানে ডেভেলপিং এর ইনফরমেশন সিস্টেম স্ট্র্যাটেজিক প্ল্যান, সেটা কিভাবে, সো স্ট্র্যাটেজিক ইনফরমেশন সিস্টেমটাকে আমরা একটা প্রসেসের মাধ্যমে একটা ডেভেলপ করা হয়। তো কিভাবে করা হয়, এখানে আমরা যদি দেখি ইনফরমেশন সিস্টেম বা আইটি সিস্টেম স্ট্র্যাটেজিক প্ল্যান থাকবে, সেই প্ল্যানটা একটা আসলে ফর্মুলেট করা হয়। কিভাবে করা হয়, ইন্টারনাল এনভায়রনমেন্ট কে নেওয়া হয়, এক্সটার্নাল এনভায়রনমেন্টের থেকে কম্পোনেন্ট নেওয়া হয়, রিসোর্স কে নেওয়া হয়, এরপর এটা একটা স্ট্র্যাটেজিক ফরম্যাটে একটা ফর্মুলেট করা হয়, দেন সেটাকে ইমপ্লিমেন্ট করা হয় এই প্ল্যানটা। এর ফলে আমরা বলতে পারি যে স্ট্র্যাটেজিক ইনফরমেশন সিস্টেম প্ল্যানিং is the process of identifying a portfolio of computer-based application that will assist the organization in executing its business plan and realize the business goal. তাহলে বিজনেস প্ল্যানকে এক্সিকিউট করার উদ্দেশ্যে স্ট্র্যাটেজিক প্ল্যান ডেভেলপ করা হয় ইনফরমেশন সিস্টেমে। এটা ডেভেলপ করতে গিয়ে আমাদের ইনভলভ হচ্ছে আইটির যে ইনিশিয়েটিভ গুলি অর্গানাইজেশনের গোলকে বেস করে, আর এই ক্ষেত্রে গাইডলাইন্স হচ্ছে যে বেসিক গোল থাকবে আন্ডার বিজনেসের, সেটা আমাদেরকে জানতে হবে যে একটা বিজনেস আপনি যখনই ইনফরমেশন সিস্টেম কোনো প্ল্যান বা অথবা প্রজেক্ট ডেভেলপ করছেন, জানতে হবে যে অর্গানাইজেশনের যে বেসিক গোল বা অবজেক্টিভ সেটা কি জিনিস জানতে হয়। স্ট্র্যাটেজিক বিজনেস প্ল্যানিং, ইনফরমেশন সিস্টেম অ্যাসেসমেন্ট করার ক্যাপাসিটি আছে কিনা, দেন ইনফরমেশন সিস্টেম অ্যাভিল করার ক্যাপাসিটি আছে কিনা, এবং ইনফরমেশন সিস্টেমের ভিশনটা কি, গাইডলাইন্স কি, স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভ কি। আর সেটা করা হয়, আমরা জানি যে স্মার্ট একটা বিষয় আছে, স্মার্ট হচ্ছে স্পেসিফিক, মেজারেবল, অ্যাটেইনেবল, রিলায়েবল এন্ড টাইমলি। মানে জিনিসটার জন্য গোলটা স্পেসিফিক হতে হবে এবং সেটাকে পরিমাপ করা যাবে, মেজার করা যাবে। দেন এটা খালি মাপলেই হবে না, এটা অ্যাটেইনেবল, মানে এটা করা যাবে। দেন এটা রিলেভেন্ট হতে হবে। আপনি এক ধরনের বিজনেস করেন, আপনি অন্য লাইনে অন্য সেক্টরে চলে গেলেন, যেটার জ্ঞান অথবা অভিজ্ঞতা আপনার আমার নাই, সেটা হবে না। রিলেভেন্ট হতে হবে বা কাছাকাছি হতে এবং সময় মতো হতে হবে। দ্যাটস ওয়াই সেইং দ্যাট স্পেসিফিক, মেজারেবল, অ্যাটেইনেবল, রিলেভেন্ট এন্ড টাইমলি। ইটস মিন দ্যাট প্রথম অক্ষরগুলো নিলেই হয় স্মার্ট। আসলে এক ধরনের যেভাবে আমরা গোল অ্যাচিভ করার উদ্দেশ্যে এই কাজগুলি করা হয় স্মার্টলি। এই অর্গানাইজেশন আপনি যেখানে ইনফরমেশন সিস্টেম নতুন একটা প্ল্যান করছেন,
সেখানে ওই অর্গানাইজেশনের কারেন্ট স্ট্যাটাসটা কি, কি ধরনের এস্টাবলিশমেন্ট আছে, এবং তার সাথে অ্যালাইন করার জন্য আমার নতুন প্রজেক্টের কি কি কাজ করতে হবে। এই জন্য কি করতে হয়, এস্টাবলিশমেন্ট অফ দ্য প্ল্যানিং প্রসেসটা, দেন রিভিউ করা হয় কারেন্ট সিচুয়েশন, আইডেন্টিফাই করা হয় ফিউচার ডিরেকশন, যে অর্গানাইজেশন কোথায় যেতে চাচ্ছে, সে অর্গানাইজেশন সামনে কি করবে, দেন বিজনেস স্ট্র্যাটেজি কম্পিটিটিভ অ্যাসেসমেন্ট করা হয় বিভিন্ন ধাপে। এখানে 4টা ধাপ রয়েছে, যে বিজনেস স্ট্র্যাটেজি আন্ডারস্ট্যান্ড করতে হবে, বিজনেস এনভায়রনমেন্ট জানতে হবে, এবং এক্সটার্নাল বিজনেস এনভায়রনমেন্ট এবং ইন্টারনাল বিজনেস এনভায়রনমেন্ট তাকে বুঝতে হবে। দেন ডিটারমাইন করা হবে ইনফরমেশন, কতটুকু ইনফরমেশন টেকনোলজি বেস প্রয়োজন স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস এর মাধ্যমে এবং এন্টারপ্রাইজ অ্যানালাইসিস এর মাধ্যমে। এটা হচ্ছে কারেন্ট যে সিস্টেম সেটাকে অনুধাবন করা। এখানে ইভ্যালুয়েট করা হয় অর্গানাইজেশনের কারেন্ট আইটি ইনফ্রাস্ট্রাকচার, সিস্টেম, অ্যাপ্লিকেশন অ্যান্ড ক্যাপাবিলিটি, কতটুকু ক্যাপাসিটি আপনার আমার আছে, এবং দেখা হয় শর্ট অ্যানালাইসিস করা হয় স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি আর থ্রেট। দেন অর্গানাইজেশনের আইটি স্টাফ কেমন আছে, তাদেরকে দিয়ে কাজ হবে কিনা, অথবা আমি এটার জন্য আবার চেঞ্জ প্রয়োজন আছে কিনা, ইমপ্রুভমেন্ট কতটুকু দরকার ইত্যাদি। এবং ইনফরমেশন সিস্টেম যদি আমি প্ল্যান এস্টাবলিশ করতে যাই, ইনফরমেশন সিস্টেমের ভিশন এবং অবজেক্টিভটা জানা। এই মিশন আমরা জানি, মিশন হচ্ছে কেন অর্গানাইজেশনটা করা হয়েছে, এবং কি কি সার্ভিস প্রোডাক্ট দিবে, এটা হলো হোয়াট দিয়ে আমরা আলোচনা করতে পারি, এবং কিভাবে করা হবে সেটা হবে কিভাবে করা হবে সেটা পয়েন্ট অফ ডিফারেন্স। এই ক্ষেত্রে আমরা মিশন স্টেটমেন্ট হচ্ছে আমরা কারা। একটা অর্গানাইজেশন যখন করবেন, প্রত্যেকটা অর্গানাইজেশনের বা প্রত্যেকটা কাজের একটা ভিশন আছে। আপনারা আইসিএমএ তে ভর্তি হয়েছেন, আপনার কিন্তু একটা ভিশন আছে, মিশন আছে, আপনার কিন্তু একটা স্ট্র্যাটেজিক আছে, একটা গোল আছে, যে আপনি এখানে কোয়ালিফাইড হয়ে বের হবে। এখন কোয়ালিফাইড হওয়ার জন্য আপনি যদি এখনই বের হয়ে যেতে চান, আসলে সেটা পারবেন না। আপনাকে ছোট ছোট করে এটাগুলোকে আলাদা আলাদা করে প্ল্যান করতে। যেমন এখন যে লেভেলে আছেন, এই লেভেলটা অতিক্রম করলে আপনি পরের লেভেলে যাবেন। তাহলে পুরোটা আপনার একটা বড় প্ল্যান, সেই প্ল্যানটাকে পুরোটা কোয়ালিফাইড হওয়া একটা বড় প্ল্যান, এখানে আপনি সবার লেভেল অনুযায়ী এক একটা আপনি ভাগ করে ফেলবেন এক একটা মানে প্ল্যানকে, এবং সেই প্ল্যানটা অ্যাচিভ করার জন্য একটা প্ল্যান অ্যাচিভ হলে আরেকটা হবে, এই কন্টিনিউশনটা। তো এখানে একটা অর্গানাইজেশনের মিশন স্টেটমেন্ট হচ্ছে হু উই আর, আমরা কারা, আমরা কি ভ্যালু ক্রিয়েট করতে, আর ভিশন হচ্ছে হোয়াট উই ওয়ান্ট টু বিকাম। দেখেন একটা মিশন আসলে শর্ট রেঞ্জে, ভিশন আবার এটা বৃহৎ অনেকে আবার এটা উল্টা বলে। তো স্ট্র্যাটেজি হচ্ছে হাউ উই উইল অ্যাচিভ আওয়ার ভিশন। তো এই যে আমার ভিশন আছে, হ্যাঁ, সেটাকে আমরা কিভাবে অ্যাচিভ করব, বিভিন্ন স্ট্র্যাটেজিক ডিসিশনের মাধ্যমে, স্ট্র্যাটেজিক পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে। গোল এন্ড অবজেক্টিভ হচ্ছে হাউ উই আমাদের সাকসেস অথবা আমাদের যে অবজেক্টিভটাকে অ্যাচিভ করব, কোন স্টেজে, কোন ডিগ্রিতে, কবে, কখন ইত্যাদি। তো এই জন্য কি করা, আমাকে একটা ডেভেলপ করতে হবে ক্লিয়ার মিশন, ভিশন এবং ফিউচার ডিরেকশন ইনফরমেশন সিস্টেমে। দেন এস্টাবলিশ করতে হবে, মেজার করতে হবে, অ্যাচিভ করতে হবে এই যে স্মার্ট এর সেই আইএস স্ট্র্যাটেজিক প্ল্যানটা, এবং আইডেন্টিফাই করব এই স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভ কিভাবে। আমরা প্রথমেই যে কাজটা আমরা করব তার একটা এক্সিকিউটিভ সামারি থাকবে, দেন আমরা সিচুয়েশন গুলো রিভিউ করব, স্কোপ দেখবো কতটুকু করা যায়, এবং বিজনেসের সাথে অ্যালাইন কতটুকু হলো, স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভ গুলি নিয়ে আইটি ইনিশিয়েটিভ, দেন আমি কন্টিনিউ রিভিউ করব এবং কাজগুলিকে ধীরে ধীরে ধাপে ধাপে কাজগুলি সমাধান করা। এবং আমরা যদি আইটির রোড ম্যাপ বা আমি ইনভেস্টমেন্ট কখন কখন করব সেই বিষয়গুলো যদি দেখি, তাহলে এটা কাজগুলি এই ধরনের 6টা ধাপে হয়। এক নম্বরই হচ্ছে আমরা এস্টাবলিশ করব গোল, কোথায় যেতে যাচ্ছি, এবং ইনপুট গুলোকে গ্যাদার করা হবে, কালেক্ট করা হবে। দেন ইনপুট গুলি দিয়ে আমরা একটা এখানে এমন একটা বান্ডেল ওয়ার্ক করবো, একটা থেম তৈরি করব যার উপরে বেস করে আমরা আগাতে পারি। সেটা একটা প্রোডাক্ট হতে পারে, সেটা একটা সিস্টেম হতে পারে, একটা প্রসেস হতে পারে। দেন আমরা কোনটা আগে করব সেটাকে একটা ক্রাইটেরিয়া ঠিক করবো। দেন এটাকে ভিজুয়ালাইজ করবো যে এটা আমরা করতে যাচ্ছি, সেটা শেয়ার করবো আমরা স্টেক হোল্ডারের সাথে, যাদের মাধ্যমে কাজ করব তাদেরকে, এবং তারপর আমরা কন্টিনিউ আপডেট করবো না ইমপ্লিমেন্ট করবো। এবং গভর্নেন্সকে আমরা রেসপন্স করব, কর্পোরেট গভর্নেন্স এবং অর্গানাইজেশনের যে প্রাতিষ্ঠানিক সুশাসন সেটা, এবং রিস্ক ম্যানেজমেন্টের জন্য আমাদের বিভিন্ন ধাপে কাজ করব। যেমন আমরা আমাদের প্রতিষ্ঠানের রিস্ক ম্যানেজমেন্টের জন্য রিস্ক রেজিস্টার প্রস্তুত করা, রিস্ক ম্যানেজমেন্ট প্রসেসটাকে ডেভেলপ করা, এবং স্ট্র্যাটেজিক লেভেলে গভর্নেন্সটা কতটুকু থাকে কন্টিনিউয়াস আমরা ডেভেলপ করব।
এবং ইফেক্টিভলি অপারেশন যেন আমার সেকেন্ড লেয়ারে হয় সেটা দেখব, এবং আমার রিলায়েবলি এটা গভর্নেন্সের সাথে সবাই যুক্ত থাকবে, স্যাটিসফাইড থাকবে আমাদের ইনফরমেশন ম্যানেজমেন্ট ডাটা অ্যাপ্রোচে। তো এই কাজগুলি আমরা যদি করি তাহলে এখান থেকে আমরা দেখবো যে আমার কোন ধরনের রিস্ক আছে, সাইবার সিকিউরিটি, ডাটা প্রাইভেসি, রেগুলেটরি কমপ্লায়েন্স, টেকনোলজিক্যাল অবস্থা, এই জিনিসগুলি রয়েছে। কেননা টেকনোলজি কন্টিনিউয়াস পরিবর্তন হচ্ছে এবং এই পরিবর্তনের সাথে খাপ খাওয়া চলতে হবে। তো এই জন্য গভর্নেন্স এবং রিস্ক ম্যানেজমেন্টকে অ্যাড্রেস করাটাও একটা অন্যতম কাজ। দেন কোলাবোরেশন করতে হবে, কমিউনিকেশন করতে হবে স্টেক হোল্ডারের সাথে, এস্টাবলিশ করতে হবে একটা এমন একটা ওয়ে, ডাটা ফ্লো অথবা ইনফরমেশন ফ্লো যা ওপেন থাকবে কমিউনিকেশন, এবং আমার স্টেক হোল্ডারের সাথে ধাপে ধাপে প্রত্যেকটা লেয়ারে তাদের সাথে আলাপ আলোচনা করে একটা বিশ্বাস বিল্ড আপ করা, এবং আমার কাস্টমার যারা রয়েছে, সাপ্লায়ার যারা রয়েছে, তাদের ভিতরে এমন একটা বিশ্বাস সৃষ্টি করা যে আপনি একজন এসেনশিয়াল পার্ট। দেন কমিউনিকেট করা, কিভাবে কমিউনিকেট করা হবে? আইটি স্টাফদের সাথে এবং অর্গানাইজেশনে যেটা ব্যবহার করবে তারা। কারণ আপনি একটা সিস্টেম ডেভেলপ করবেন, সেই সিস্টেমটা যদি আপনার অর্গানাইজেশনের যারা পিপল রয়েছে তারা যদি এটাকে উদ্বুদ্ধ না হয়, তাহলে আপনার সিস্টেমটা কলাপস করবে। তো এই জন্য আপনাকে কি করতে হবে? ইনোভেশনে তাদেরকে ইনভলভ করতে হবে, ক্রিয়েটিভ ইনভেনশনে প্রবলেম সলভ করার যে ক্যাপাসিটি আছে সেটা তাদেরকে বোঝাতে হবে। তারা যেন স্যাটিসফাইড থাকে, ফুললি এঙ্গেজ থাকে এবং ভালো ডিসিশন এর মাধ্যমে পাবে, ইনক্রিজ হবে ইফিসিয়েন্সি এন্ড প্রোডাক্টিভিটি, এবং স্কিল ডেভেলপ হবে। এই জিনিসগুলি যদি তাদেরকে বোঝানো যায়, তারা অবশ্যই এখানে জয়েন করবে বা অথবা তারা করতে বাধ্য হবে। তারপরে আমরা বিভিন্ন রকম কেপিআই সৃষ্টি করব বা ম্যাট্রিক্স দিব যে আমাদের হিসাবায়নের জন্য অথবা মেজার করার। কিভাবে আমরা করব? যে কেপিআই দে অবজেক্টিভ, আমি যেন আমি কি কাজ করব বিজনেস গোলটাকে মেজার কর। যেমন মনে করেন একজন ব্যাংকের এমডি, তার কেপিআই রয়েছে। কি কি কেপিআই? যে তার ডিপোজিট কেপিআই, তার ডিপোজিট এই পরিমাণ হতে হবে, তার লোন দেওয়ার ক্যাপাসিটি, যেমন নন ইন্টারেস্ট ইনকাম অ্যাচিভ করা, ইন্টারেস্ট ইনকাম অ্যাচিভ করা। এই ধরনের বিষয়গুলি হচ্ছে কেপিআই। তো মেজার যেন করা যায়, এবং এইখানে কি হবে? ফোকাস করা হবে, হাই লেভেল রিপ্রেজেন্টেটিভ করা হয়। আর যেই অন্যান্য যে তুলনামূলক যে ক্যাটাগরি গুলি ধরা হয় সেখানে কিন্তু লো লেভেলে হয়। এইরকম ভাবে ম্যাট্রিক্স গুলিকে আমরা কেপিআই নির্ধারণ করব এবং ডেভেলপ করব ইমপ্লিমেন্টেশন চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যান। আপনি একই প্ল্যানে স্থির থাকতে পারবেন না। প্রয়োজনের তাগিদে, তারপরে কাস্টমারদের চাহিদার তাগিদে এবং সিচুয়েশনের কারণে আপনাকে কিন্তু স্ট্র্যাটেজিক প্ল্যান চেঞ্জ করতে হবে। যেমন কোভিড আসলো, সেই সিচুয়েশনে আমাদের লেখাপড়াগুলি সব ডিজিটাল হয়ে যাচ্ছে বা গেল। এর আগে কিন্তু এরকম ডিজিটাল ছিল না, ফিজিক্যাল ছিল। আপনাকে আমাকে আসতে হতো ইনস্টিটিউটে অথবা স্কুলে বা কলেজে, সেখানে ক্লাস হতো। হ্যাঁ, সময় যায়, ওটা পড়ার মজা আছে আলাদা, তারপরে অনেক ক্ষেত্রে সময়ের বিষয়, সময়টাকে সেভ করা। আর কোভিড হওয়ার ফলে কেউ যখন বাসা থেকে বের হচ্ছিল না, তখন কিন্তু আমরা ডিজিটালি ক্লাস করে নিজেদেরকে আপডেট করেছি, লেখাপড়া করেছি, আমরা ডিগ্রি অর্জন করেছি এবং চাকরিতে আমরা যার যার অবস্থানে কাজ করেছি। তো কন্টিনিউ আমাদের যে চেঞ্জ ম্যানেজমেন্ট, তাকে অ্যাকসেপ্ট করে নেওয়া, যে কোনো ধরনের সমস্যা যদি হয় সেইখানে আমি চেঞ্জ ম্যানেজমেন্ট যেটা আসবে সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে আমার অর্গানাইজেশনের গোলকে অ্যাচিভ করার কাজ করব বা করা উচিত। এবং এই যে আমি প্ল্যান করলাম আইসিটি, সেটাকে কন্টিনিউ মনিটর, ইভ্যালুয়েট এবং অ্যাডজাস্ট করা। কিভাবে? গোলকে অবজেক্ট করে আমরা কাজ করেছি, অবজেক্টিভ দেখেছি অর্গানাইজেশনের, এই অবজেক্টের সাথে তুলনা করা হবে আউটকামের সাথে, এবং অ্যাক্টিভিটির ইনপুট আমি যেটা দিব তার সাথে তুলনা করা হবে আউটপুটের সাথে। এখানে দেখবো যে ফোকাস করবো মনিটরিং এর মাধ্যমে, ঠিক এভুলেট করব যে এর ইম্প্যাক্ট কি হচ্ছে, অর্গানাইজেশনে বটম লাইনে প্রফিট হচ্ছে কিনা। যদি বটম লাইনে প্রফিট না হয় তাহলে আমাকে স্ট্র্যাটেজিক পরিবর্তন করতে হবে। তাই আমরা স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেসে প্রথমে অ্যানালাইজ করা হবে বিজনেস এনভায়রনমেন্ট, দেন উই হ্যাভ টু সেট our strategic direction, that have to set the develop a strategic goal and a strategic objective. Then we have to drill down the department level objective within the organization, then manage the analyze the performance of that activities and have to review and develop a strategic plan and continue update. This is the, if we follow these steps, organization can develop a comprehensive information system strategic plan that
align with information technology initiative objective derived, and organization will be benefited as well as value addition of the organization. So that way we have completed